প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ইফেলে ২১ রাতের আজকের আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি রাজীব জামান। দর্শক, আপনারা জানেন ইফেলে ২১ রাতে আমরা সমসাময়িক আলোচিত বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি এবং যথারীতি বেশিরভাগ সময় আসলে আমাদের কথা বলতে হচ্ছে বৈশ্বিক করোনা পরিস্থিতি, সে সাথে সাম্প্রতিক যে পরিস্থিতিগুলো সেগুলো নিয়ে কথা বলি আমরা। তবে আজকে আমরা একটু ভিন্ন বিষয়বস্তু নিয়ে কথা বলার চেষ্টা করব। আমরা আজকের যে আলোচ্য বিষয় রয়েছে সেটি হচ্ছে জুলিও কুরি শেখ মুজিব। বঙ্গবন্ধু জুলিও কুরি শান্তি পুরস্কার হচ্ছে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সম্মান এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করা হয়। এবং সেটি বিষয়ে আরেকটু যদি বলতে হয়, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ম্যারি কুরি ও পিয়েরে কুরি দম্পতি বিশ্ব শান্তি সংগ্রামে যে অবদান রেখেছেন তা স্মরণীয় করে রাখতে বিশ্ব শান্তি পরিষদ ১৯৫০ সাল থেকেই ফ্যাসিবাদ বিরোধী, সাম্রাজ্য বিরোধী সংগ্রামে মানবতার কল্যাণে শান্তির সপক্ষে বিশেষ অবদানের জন্য বরণীয় ব্যক্তি এবং সংগঠনকে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করে আসছে, যার ধারাবাহিকতায় ১৯৭৩ সালের ২৩ মে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও জুলিও কুরি শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এবং এই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই জুলিও কুরি শান্তি পুরস্কারের বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং তার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত আছেন জনাব ওয়ালিউর রহমান, সাবেক রাষ্ট্রদূত। আমাদের সাথে সংযুক্ত আছেন অসীম কুমার উকিল এমপি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। এবং সম্পৃক্ত আছেন আমাদের সাথে অজয় দাশগুপ্ত, সিনিয়র সাংবাদিক। তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা আলোচনা শুরু করতে চাইবো জনাব ওয়ালিউর রহমান স্যারের কাছ থেকে। স্যার, প্রথমেই সরাসরি আলোচ্য বিষয়ে চলে আসবো যে আমরা যে আলোচ্য বিষয় রয়েছে আজকে জুলিও কুরি শেখ মুজিব, এবং এই বিষয়টি যদি প্রথমে দর্শকদের উদ্দেশ্যে একটু বিস্তারিত বলেন। ধন্যবাদ। জুলিও কুরি শান্তি পুরস্কার পাওয়াটা মোটেই অবাস্তব বা অসময়োযোগী হয়নি। এটা সময় মতোই দেওয়া হয়েছে এবং তার বঙ্গবন্ধুর যে তিনি শুধু বাংলাদেশের জন্য, বাঙালি জাতিকে তিনি স্বাধীন করার জন্য সংগ্রাম করেননি। তার সেই সংগ্রামটার ভিতরে ছিল একটা দর্শন। সেই দর্শনটা কিন্তু যেটাকে বলা হয় ইট কাট অ্যাক্রস দি টেরিটরি অফ বাংলাদেশ, এটাকে অনেক সময় বলা যাবে, যেটা জাতিসংঘে পরবর্তীতে যখন বঙ্গবন্ধু বক্তৃতা দিলেন, তার বক্তৃতার কিছু আলোচনা যখন হলো, অনেকেই বলেছে যে, এবং আমি তাদের সঙ্গে একমত, যে বঙ্গবন্ধু শেখ মুজিবের যে জাতিসংঘে যে বক্তৃতা দিলেন এটা একটা আদর্শ, শুধু বাংলাদেশের জন্য নয়, আদর্শ কিসের বিরুদ্ধে? আদর্শ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আদর্শ মিলিটারি রুলের বিরুদ্ধে, আদর্শ তার সংগ্রাম ছিল যে অস্বচ্ছতার বিরুদ্ধে। তিনি চেয়েছিলেন যে গণতান্ত্রিক রাষ্ট্র, যেটা সত্যিকার ভাবে গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয়, যেভাবে আমরা গণতন্ত্রকে চিনি, ডেমোক্রেসি বলতে যেটা আমরা বুঝি, যতটুকুনি হোক সেটাই তিনি চেয়েছিলেন। এবং এই জন্যই যে বঙ্গবন্ধুকে যে জুলিও কুরি অ্যাওয়ার্ড, শান্তি পুরস্কার দেওয়া হলো, এটা খুব স্বাভাবিকভাবে দেওয়া হয়েছে। এবং আমি মনে করি যে এই মুহূর্তে যখন তার সেই জুলিও কুরি শান্তি পুরস্কারের সময়টা মনে করি, ওই সময় আমি ছিলাম, জেনেভায় ছিলাম। ও তো পাকিস্তান সরকার থেকে তাকে ছেড়ে আমি ওখানে রেফিউজি ছিলাম। তো যখন আমরা স্বাধীনতা পেলাম তখন তো আমি আমার ফ্ল্যাগ ওড়াচ্ছি। তো এটা হলো যে তখন সেই শান্তি পুরস্কারটা কিন্তু আমরা জেনেভাতে, প্রথমে আমাকে খবর দিলেন যে জাতিসংঘের যে প্রধান ওখানে আছেন, উইন্সপিয়ার বুচার্দি, যিনি বাংলাদেশে এসেছিলেন যুদ্ধের সময়, যে আমাদের কি অবস্থা দেখতে এসেছিলেন। তো সেই উইন্সপিয়ার বুচার্দি তিনি আমাকে ফোন করে জানালেন, তুমি জানো কি যে তোমার নেতা এইরকম একটা শান্তি পুরস্কার পেয়েছেন? আমি বললাম যে হ্যাঁ, পাওয়ার কথা শুনছিলাম, কিন্তু তুমি যে এখনই দিলে যে হ্যান্ড ওভার করা হয়েছে, দেওয়া হয়েছে, আমি জানতাম না এটা। বুঝছি এটা। এবং যেটা আমি দেখেছি যে নিউ ইয়র্কে দেখেছি, জেনেভাতে দেখেছি, জেনেভাতে এত বেশি না,
জেনেভা এত বেশি পলিটিক্যাল না, এটা নিউ ইয়র্ক। এমনকি নিউ ইয়র্কে যে এই জুলিও কুরি শান্তি পুরস্কার দেওয়া হলো বঙ্গবন্ধুকে, তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার রাজনীতিটাকে ধরা হলো, যে যেটা পরবর্তীতে নেলসন ম্যান্ডেলা যখন আসলেন 92 সালে আসলেন, তখনও তাকে যেভাবে ভূষিত করা হলো, বলা হলো যে শান্তির দূত, অগ্রদূত। তো শেখ মুজিবকেও বলা হতো শান্তির অগ্রদূত বঙ্গবন্ধু। এবং সেইভাবেই আমি শুনেছি, আমি দেখেছি যে কাজেই এই যে তার পুরস্কারটা পাওয়া, এটা খুবই স্বাভাবিক। এবং ম্যাটার অফ ফ্যাক্ট যে তিনি যদি জীবিত থাকতেন, আহ, তাহলে আহ, আহ, আমি তো বিদেশে ছিলাম এই মুহূর্তে, যে তাকে তিনি যে একটা একটা বিশেষ একটা অধ্যায় সৃষ্টি করে গেলেন, যে জেলে থেকে তিনি যুদ্ধ করেছেন, জেলের বাইরে থেকে যুদ্ধ করেছেন, এবং তিনি কখনো কম্প্রোমাইজ করেননি। যার সঙ্গে পরবর্তীকালে এবং উনি থাকাকালীনও নেলসন ম্যান্ডেলার যে যে একটা সামঞ্জস্য আমি দেখি, যে কথাটা ম্যান্ডেলা সাহেব নিজে আমাকে বললেন যখন আমি তাকে আনতে গেলাম সাউথ আফ্রিকাতে আমাদের সিলভার জুবিলি সেলিব্রেশনে, যে বঙ্গবন্ধুর সম্বন্ধে কিছু কথা তিনি বললেন। দেখেননি কখনো, তিনি খবরের কাগজ পড়ে শুনেছেন, জেনেছেন তার সম্বন্ধে। তিনি অনেক কথা বললেন এবং তিনি বললেন যে লোক, শেখ মুজিবকে তোমরা মারলে কেন? তারপরে তিনি বললেন যে হি ওয়াজ এ গ্রেটার লিডার দ্যান মি। এই যে কতগুলো কথা তিনি বললেন, তাতে করে যে কতগুলো একটা হাওয়া বইছিল জাতিসংঘে, যে সেটা হলো কি, যে তিনি নোবেল পুরস্কার পেতে পারতেন যদি তিনি জীবিত থাকতেন। এই জিনিসটা কিন্তু আমরা আমরা স্বাভাবিকভাবে আমাদের সমাজে, আমাদের রাজনীতিতে, যে আমরা এখনো আমরা একটা সংগ্রামের ভিতরে আমরা আছি, আরো চলবে। কাজে আমরা অনেক ভুলে যাই যে তার কি অবদানটা কিসে ছিল। শুধু তো স্বাধীনতা তিনি দিয়ে যাননি, কিন্তু তিনি একটা 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 দর্শন, যে দর্শনটা হচ্ছে যে না, আমি কম্প্রোমাইজ করব না। তিনি কখনো কম্প্রোমাইজ করেননি, একটা আদর্শের উপরে তিনি কম্প্রোমাইজ করেননি, এবং আদর্শের উপর ভিত্তি করেই তিনি কিন্তু যুদ্ধ চালিয়েছেন। এবং তিনি যখন জেলে নিয়ে গেল, যখন বিচার করা হচ্ছে, সে ছোট্ট একটা স্টোরি বললাম, বিচার করা যখন হচ্ছে, যখন শেষের দিকে ইয়াহিয়া খান 7 দিন আগে হ্যান্ড ওভার করলো বঙ্গবন্ধুকে বের করার আগে, জুলফিকার আলী ভুট্টো প্রেসিডেন্ট হলো, তখন ইয়াহিয়া খান বলছে যে হোয়াট অ্যাবাউট ডুইং আওয়ার ওয়ার্ক, ওয়ার্ক মানে তাকে ফাঁসি দেওয়া হবে। তখন জুলফিকার ভুট্টো বলছে ওকে যে ইউ আর এ ম্যাড জেনারেল, তুমি জানো কি হতে পারে তাকে যদি আমরা কিছু করি এরকম। তো আই নো যে কি তিনি বলার চেষ্টা করছে, এই যে আদর্শ নিয়ে যে বঙ্গবন্ধু ওখানে আছেন, যে আমি কম্প্রোমাইজ করব না আনলেস এন্ড আনটিল ইউ ডু দিস। এই প্রেক্ষিতে বলবো যে আমি তার শান্তি পুরস্কার তিনি পেয়েছেন, এবং এটা আমাদের গর্ব, আমাদের দেশের গর্ব, বাঙালি জাতির গর্ব, আর 100 বছর থাকবে সেই গর্ব। এখানে আমি একটা কথা বলে শেষ করবো এই পর্যায়ে, সেটা হলো যে আমার একজন খুবই ভক্ত, আমি তার ভক্ত একজন, তিনি মারা গেছেন, আমার সাথে দেখা হয়নি, যে জাতিসংঘে প্রথম যে আন্ডার সেক্রেটারি জেনারেল ছিলেন, একজন ব্ল্যাক ভদ্রলোক। তিনি তার নাম রালফ বান্স। তিনি বলে গেছেন যে জাতিসংঘ আমরা করছি কেন? শান্তির জন্য। কিসের জন্য শান্তি? টু হ্যাভ মিনিং ফর দোজ হু হ্যাভ নোন অনলি সাফারিং ইন বোথ পিস অ্যান্ড ওয়ার। বঙ্গবন্ধুর যে অনেকটা তার দর্শন ছিল, সেই দর্শনটাকে তিনি এখানে অলমোস্ট তিনি এটা বলেছেন। আমি যখন পড়লাম, এটা পড়ে মনে হলো এটা তো বঙ্গবন্ধুরই কথা, শেখ মুজিবের কথা, এরকম তিনি এভাবে চিন্তা করতেন, ভাবতেন। কাজেই আজকের দিনে আমরা সেলিব্রেট করছি, এই সেলিব্রেশনটা হচ্ছে সমস্ত জাতির জন্য একটা গর্বের দিন, এবং সেই গর্ব নিয়েই আমরা আজকে সেলিব্রেশন করছি। বঙ্গবন্ধুকে আমরা স্মরণ করার সুযোগ পাচ্ছি আবার, যে আজকের দিনে বঙ্গবন্ধু আপনি আমাদেরকে সম্মান দিয়েছেন,
আমাদের দেশকে আপনি সম্মান দিয়েছেন, আপনি জাতিকে সম্মান দিয়েছেন। জি স্যার, আপনার কাছে আবারও আসবো। আমরা এবার একটু সংযুক্ত হচ্ছে অসীম কুমার উকিল এমপি আপনার কাছে। আমরা যেমনটা শুনছিলাম অলির রহমান স্যারের কাছ থেকে যে বঙ্গবন্ধু শুধু একটি স্বাধীন বাংলাদেশে আমাদেরকে উপহার দেননি, খুব অল্প সময়ে অর্জন করে যে ছিলেন আন্তর্জাতিক সম্মান, যেটি জুলিও কুরি শান্তি পুরস্কার, সেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম। সেই জায়গায় প্রথম দিকে যদি আপনি একটু সংযুক্ত করেন। আপনাকে ধন্যবাদ। এটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করা এবং সেই আয়োজনে আমাদেরকে সম্পৃক্ত করা, যারা এই মন্ত্রণালয়ের সামনে বসে দেন বিদেশে অনুষ্ঠান দেখে তাদেরকে সহ আলোচকদের স্বাগতম। এই যে দৈনন্দিন জীবনে আমাদের যে সমস্যা, যে ইস্যুগুলি নিয়ে আমরা সবসময় টক শোতে আলোচিত হই, অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের জন্য, অত্যন্ত ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। এরকম একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ। নিঃসন্দেহে এই সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মের স্বীকৃতি ছিল জলীয় পরিপরক। এটা মানে একেবারে সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে 60-এর দশক, 70-এর দশক সম্পূর্ণ সময় ধরে স্বাধীনতা সংগ্রাম প্রতিটি ক্ষেত্রে ধীরে ধীরে বঙ্গবন্ধু যে নেতৃত্ব বাংলাকে সংগঠিত করা, মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া, 7ই মার্চের ঐতিহাসিক নির্বাচন, এখনকার মহান মুক্তিযুদ্ধ, মূলত যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে দাঁড়িয়ে সেই যুদ্ধ কাজ করতে করা, এই বিষয়গুলোর উপর দাঁড়িয়ে জলীয় দেওয়া হয়েছে। এটি মানে আজকের প্রজন্মের জন্য এটি প্রধানযোগ্য বিষয়গুলিকে জানানো দরকার। কি একটি পরিস্থিতি ছিল, কি পরিস্থিতি দাঁড়িয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক পর্যায়ে এরকম একটা স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি, যে আন্তর্জাতিক স্বীকৃতি পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় সদস্য পদ লাভের জন্য সহযোগিতা করেছিল। সেই বিষয়গুলিকে নিয়ে আজকের প্রজন্মকে জানানো দরকার। আজকের প্রজন্ম এই বিষয়গুলি জানবে এবং এই যে এটা তো 1972 সালের 10ই অক্টোবর ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে বঙ্গবন্ধুর এই জুলিও কুরি শান্তি পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এটা ঢাকায় দেওয়া হয়েছিল 1973 সালের 23শে মে ঢাকায় আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে, যেখানে বিশ্ব শান্তি পরিষদের মহাসচিব, তৎকালীন মহাসচিব রমেশচন্দ্র নিজে ছিলেন, এটা বঙ্গবন্ধুকে পড়িয়ে দিয়েছিলেন নাকি। এই যে এই বিষয়গুলি নতুন প্রজন্মের কাছে জানা দরকার। বঙ্গবন্ধু কত বড় মাপের নেতা ছিল, কত, আমরা বলছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিটা কিভাবে হলো? এই যে ধীরে ধীরে লড়াই সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, 52 ভাষা আন্দোলন, 62 কুখ্যাত আহমেদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্ট বিরোধী আন্দোলন, 66 6 দফা, 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মহান স্বাধীনতা যুদ্ধ, এই ধাপে ধাপে গড়ে ওঠা বঙ্গবন্ধু এরকম জলীয় কুরি শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। আমাদের এই বঙ্গবন্ধুর এই বিষয়টি নিয়ে আলোচনা করতে গিয়ে মানে আমাদের দেখা, আমাদের প্রজন্মর দেখা, যারা এই পুরস্কারগুলি পেয়েছিলেন নাকি, এই কয়েকটা নাম আমাদের এই সাথে উচ্চারিত না করলেই নয়। যেমন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই পদকে ভূষিত হয়েছিলেন, কিউবার ফিডেল ক্যাস্ট্রো, চিলির আলেন্দে, ফিলিস্তিনের ইয়াসির আরাফাত, ভিয়েতনামের হো চি মিন, দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, কবি, রাজনীতিবিদ পাবলো নেরুদার মতো মানুষরা, আন্তর্জাতিক পর্যায়ে এই মানুষগুলো ভূষিত হয়েছিলেন। এরা প্রত্যেকটাই আন্দোলনের প্রতীক, স্বাধীনতা সংগ্রামের নেতা, গরিব মানুষ, মেহনতি মানুষের নেতৃত্ব দিয়েছেন, সকলের জন্য
একটি সুন্দর দেশ গঠনে এরা সকলেই আত্মনিয়োগ করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশটাকে নেতৃত্ব দিয়েছিলেন, স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে অর্থনৈতিক মুক্তির সংগ্রামে কাজ করে যাচ্ছিলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠিত করে এনেছিলেন। এই যে সামগ্রিকভাবে বিষয়গুলিকে নিয়ে আমাদের এগিয়ে যাওয়া, আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই জন্যই আজকের এই দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করে রাখা। স্পেশালি একুশে টেলিভিশন নিঃসন্দেহে একটি বড় কাজ করেছেন। আর আমরাও সুযোগ পেয়েছি এই কথাগুলো বলার মতো। একজন মানে বিদগ্ধ ব্যক্তি আছেন ওয়ালিউর রহমান, যিনি বঙ্গবন্ধুর সাথে ছিলেন, এই সময়গুলিতে কাজ করেছিলেন। অজয়দা আমাদের সিনিয়র, অজয়দারাও খুব কাছ থেকে দেখেছেন। আমরা তখন অনেক ছোট, মফস্বল শহরে এই স্কুল কলেজে পড়ুয়া ছাত্র, আমরা পত্রিকায় পড়েছি। আমাদের কাছে এটা প্রায় বিস্মৃতিময় হয়ে যাচ্ছিল মাঝে মাঝে। মানে এত সব মানে দৈনন্দিন জীবনে আমাদের এত সমস্ত বিষয় নিয়ে ব্যস্ত থাকতে হয় যে আমাদের গর্বের, অহংকারের, ইতিহাসের এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি মাঝে মাঝে মানে কেমন জানি বিস্তৃতির অতল গর্বে হারিয়ে যেতে চায়, বা অনেকে হারিয়ে যাওয়ার জন্য সচেষ্ট থাকে। আমরা বাংলাদেশের ইতিহাসের এই গৌরব উজ্জ্বল অধ্যায়, জলীয় খনি পদক, বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর এই জলীয় খনি পদকটা যখন পেয়েছেন তখন ৭৩ সালের ২৩শে মে, তখনই কিন্তু যারা এখানে সমাবেত হয়েছিল আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তিবর্গ, তারা বলছিলেন যে বঙ্গবন্ধু আজকে থেকে বিশ্ববন্ধু। বিশ্ববন্ধুটা আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা এগিয়ে যাবো সম্মুখ পানি। আমি আবারও সহ-আলোচকদের স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সুন্দর উদ্যোগের জন্য। আমরা সেই সময়কার চোখে দেখা মানুষ ওয়ালিউর রহমানের কাছ থেকে আরো কিছু জিনিস শুনবো। আবার সে সময় কাছে থাকা মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থেকে অজয়দা কাছে থেকে বিষয়গুলো দেখেছেন, তাদের কাছ থেকে আরো কিছু শুনবো। সে প্রত্যাশা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা এবারে একটু সংযুক্ত হতে চাই জনাব অজয় দাশগুপ্ত, সিনিয়র সাংবাদিক। অজয় দা, অসীম দা যেমন বলছিলেন, আমরা ওয়ালিউর রহমান স্যারের কাছ থেকে শুনেছি, এবং এই যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছি যে জুলিও কুরি শান্তি পুরস্কারে বঙ্গবন্ধুকে প্রথম আন্তর্জাতিক যে সম্মাননা দেওয়া হয়, এবং বিশ্বব্যাপী যেটি বলা হয় যে বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের বন্ধু নয়, বিশ্ববন্ধু, এবং সেই জায়গাটি তরুণ প্রজন্মের জন্য আরেকটু যদি খোলামেলা করে আপনি তুলে ধরেন। অজয় দা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো দর্শক, আমরা অজয় দাশগুপ্তের সঙ্গে সংযুক্ত হব, তবে আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে নিই, তারপরে বিরতির পর আবার আলোচনায় ফিরে আসছি। প্রিয় দর্শক, আবার সবাইকে স্বাগত জানাচ্ছি ফেলি ২১ রাতের আজকের আয়োজনে। আমরা আলোচনা করছিলাম জুলিও কুরি শেখ মুজিব, অর্থাৎ জুলিও কুরি শান্তি পুরস্কারে বাংলাদেশের যে প্রথম আন্তর্জাতিক সম্মাননা এনে দিয়েছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সেই জুলিও কুরি শান্তি পুরস্কার নিয়ে বিরতির আগে আমরা আলোচনা শুনেছি। জনাব ওয়ালিউর রহমান স্যারের কাছ থেকে শুনেছি, জনাব অসীম কুমার উকিল সাহেবের কাছ থেকে শুনেছি আমরা। তবে অজয় দাশগুপ্তের সঙ্গে আমরা আসলে সংযুক্ত এখনো পাচ্ছি না। আমরা আবার একটু ফিরে যেতে চাই জনাব ওয়ালিউর রহমান স্যারের কাছে। স্যার, একটু আসবো যে আমরা অসীম দা যেরকমটা বলছিলেন যে বঙ্গবন্ধু শুধু একটি স্বাধীন বাংলাদেশে আমাদেরকে উপহার দেননি, খুব অল্প সময় যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে যেভাবে গোছাচ্ছিলেন, এগিয়ে নিচ্ছিলেন, এবং এই যে আন্তর্জাতিক সম্মাননার মাধ্যমে বিশ্ব বন্ধুতে পরিণত হতে চেয়েছিলেন, সেই জায়গাগুলোর অগ্রগতি এবং এই তরুণ প্রজন্মের কাছে সেই জায়গাগুলো যেন আমরা ধরে রাখতে পারি, সেই জায়গায় একটু যদি আলোচনা করেন। ধন্যবাদ। সত্য কথা বলতে গেলে যে বঙ্গবন্ধুর জীবনটাকে বোধহয় তার যে ত্যাগ, তিতিক্ষা, এটা বোধহয় এখনো আমরা, আমার কাছে মনে হয়, আমি ভুল বলতে পারি, যে সমস্ত কিছু আমরা যারা ছোট বলছেন আপনি, ছোট ছেলে মেয়ে, ইয়াং জেনারেশন, তাদের কাছে বোধহয় আমরা এখন তুলে ধরতে পারিনি। এটা আমি জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চেষ্টা করছেন, তার একক চেষ্টায় বলবো আমি, সেই সাথে বোধহয় তার আরো আমাদের সবারই সাহায্য করতে হবে। আমরা করছি বিভিন্নভাবে, খন্ড খন্ডভাবে করছি আমরা। তো এখানে আমি যেটা আগে বলছিলাম, আমার মেন থিম, যে সে থিমটা হচ্ছে যে এখানে যে বঙ্গবন্ধু
তিনি কিন্তু একটা পৃথিবীতে একমাত্র নেতা, only one leader, যিনি একটা দর্শনকে তিনি ধাওয়া করেছেন। তিনি একটা দর্শনকে তিনি প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। যে কথা আমরা শুনি বারবার, সেই বিখ্যাত আমাদের যে লেখক রাজনীতি নিয়ে লিখেছেন সবচেয়ে তার বিখ্যাত লেখা যেটা যে গ্রামার অফ পলিটিক্স, এবং সেখানে তিনি তার নাম হ্যারল্ড লাস্কির কতগুলো কথা ছিল যে একটা দেশ সার্বভৌমত্ব কখন লাভ করে। সার্বভৌমত্বকে তিনি ডেসক্রাইব করছেন সভারেন্টি, তো সভারেন্টিকে তিনি ডেসক্রাইব করতে পারলেন না। That is the best book and the most important book in political science till now এস পর্যন্ত। কারণ সভারেন্টি জিনিসটা যে আমি নিয়ে আসছি, সেখানে কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে আসছি, যে তিনি যে 14 বছর 15-16 বছর তিনি জেলে ছিলেন, যে যুদ্ধ করেছেন একটা আদর্শ নিয়ে। তো হ্যারল্ড লাস্কি কাছাকাছি এসে থেমে গেছেন যে আদর্শ ছাড়া কোনো রাষ্ট্র থাকতে পারে না, হতে পারে না। সে আদর্শটা বিভিন্ন রকম হতে পারে। আমাদের ক্ষেত্রে বঙ্গবন্ধু আদর্শ ছিল যে বাঙালি জাতি, আমরা স্বাধীন ছিলাম না, আমাদেরকে অত্যাচার করা হয়েছে, অন্যায় করা হয়েছে 1000 বছর বলে আমরা একটা সময় ধরে নিয়েছি। আমরা শেষ কে করলো? যে যা ছিল আমাদের সেটা ব্রিটিশরা এসে সম্পূর্ণ আমাদের এখান থেকে তারা ধ্বংস করে চলে গেল। তো এই কথাগুলি বঙ্গবন্ধু তিনি বলতেন, এবং আমার সঙ্গে আমি যখন তার সাথে সাক্ষাৎ বা থাকার সুযোগ হয়েছে, যখন জেনেভায় তিনি 2 বার এসছেন, প্রথমবারে প্রায় 22 দিন 23 দিন ছিলেন, দ্বিতীয়বারে সেকেন্ড টাইমে তিনি আসলেন 4 দিন ছিলেন। অনেক কথা হতো, এসব ব্যাপার আলাপ হতো। তো তিনি একজন ব্যক্তি, আমি জানতাম না এটা আগে, যে তিনি শুধু ইতিহাসই জানতেন না, তিনি পলিটিক্যাল সায়েন্সের আইন এবং পলিটিক্যাল সায়েন্স সে থিওরি অনেক কিছু তিনি জানতেন। লাস্কির কথা তিনি জানতেন, হ্যারল্ড লাস্কি। তো এটা তো সাধারণ পলিটিক্যাল নেতাদের জানার কথা না, আনলেস ইউ আর এ স্টুডেন্ট অফ দ্যাট পার্টিকুলার সাবজেক্ট। বঙ্গবন্ধু কিন্তু তার যে দিকে লেখাপড়া করেছেন সেখানে লাস্কির কথাটা আসা উচিত না, তবে তিনি পড়েছেন। তিনি রুশোর কথা বলতেন। তো রুশো এবং লাস্কিকে যদি একত্র করি আমরা, তাহলে একটা জিনিস আমি পাচ্ছি, সেটা হলো যে একটা স্যাক্রিফাইস, যে একটা নেতা হতে হলে পরে তাকে স্যাক্রিফাইস করতে হবে, এবং সেই স্যাক্রিফাইসটা কিন্তু যে ওইখানে হ্যারল্ড লাস্কি চারদিকে ঘুরছে, যে সভারেন্টি তিনি ডিসক্রাইব করতে পারছেন না। তো ওখানে তিনি এই কথাটা বলছেন যে স্যাক্রিফাইস যে নেতা বা নেত্রী করে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটাকে ডিসক্রাইব করা যাবে না। দ্যার ইজ নো ডেফিনেশন অফ সভারেন্টি টিল টুডে। কিন্তু তিনি বলছেন এই কথা যে এটাকে আমরা এমনভাবে বলতে পারবো যে রাষ্ট্র একটা যুদ্ধে বিগ্রহের ভিতর দিয়ে এসছে, এবং তারপরে সেই রাষ্ট্রকে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, তার একটা সীমানা আছে, সীমানার ভিতরে একটা সরকার আছে, সেই সরকারটা দেশ চালাচ্ছে। তো বঙ্গবন্ধু তো তখন ছিলেন না যখন লাস্কি লিখছেন। লাস্কি তখন তিনি দেখাচ্ছেন কিন্তু কংগ্রেস অফ ভিয়েনাকে নিয়ে আসছেন, কংগ্রেস অফ ভিয়েনা, নেপোলিয়নিক ওয়ার্স, তারপর কংগ্রেস অফ ভিয়েনাকে নিয়ে আসছেন, এবং তার থেকে তিনি আসলেন। আমরা আসলাম পরবর্তীতে সেকেন্ড ওয়ারে আসলাম। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা এখানে আমি বাদ দিচ্ছি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আমরা আসলাম। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরেই কিন্তু আমরা এই সভারেন্টি কথাটাকে আমরা নিয়ে আসতে পারলাম, কিন্তু 100% ডেফিনেশন এখন পর্যন্ত দিতে পারি না। সেইখানে বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি কিন্তু দেখে গিয়েছেন, লাস্কি জীবিত থাকলে, হ্যারল্ড লাস্কি জীবিত থাকলে তিনি কিন্তু বঙ্গবন্ধু নামে বলতেন যে হ্যার ইজ এ লিডার। আর কার কথা বলতেন? নেলসন ম্যান্ডেলার কথা বলতেন, দিস ইজ অ্যানাদার লিডার। এই গত শতাব্দীতে যে দুই নেতা যারা দেখিয়েছে যে দেশের সার্বভৌমত্ব,
এবং সভারেন্টি বলি আমরা, সেই সভারেন্টি কি সেই ডেফিনেশনটা তারা তাদের কর্মকাণ্ডের ভিতর দিয়ে দেখে গেছেন। আনকম্প্রোমাইজিং, আমার দেশ, আমার মানুষ, আমার সম্পদ, সেটা আমার। এই জিনিসটা বঙ্গবন্ধু দেখে দিয়ে গেছেন। এবং যখন তার সঙ্গে আমার কথা হতো, অভূতপূর্ব যে তিনি অনেকেই জানেন না কিন্তু বর্তমান প্রজন্মে, এবং অসীম ভাই যারা বলছেন আমি শুনছিলাম যে অ্যাকচুয়ালি সত্যি যে অনেক কিছু তিনি বলেছেন, জানতেন, কিন্তু আমরা 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 কিছু কিছু জানি, কিন্তু আমাদের পরের প্রজন্ম অনেক কিছু জানে না। সেটা কি? সেটা তিনি এই আদর্শ নিয়ে কথা বলতেন, এবং তিনি রুশো নিয়ে কথা বলতেন, তিনি হেরাল্ড লাস্কির কথা বলতেন তিনি, এবং তিনি বলতেন যে যুদ্ধ করেছি, এত লোক মারা গিয়েছে, এদের কাছে তো আমি ঋণী, আমার জন্য ওরা রক্ত দিয়েছে, তো বলতো কি করা যায়, আর কি করব। তখন আমি বললাম যে বঙ্গবন্ধু, আপনি তো ফিরে আসলেন, এখন অপারেশনের পরে ফিরলেন, আপনি ফিরে যাচ্ছেন, আপনার নেতৃত্বই আমাদেরকে সবকিছু দেবে, আপনার লিডারশিপ যেটা আপনি দেখিয়েছেন, আদর্শিক লিডারশিপ, যে আদর্শ কিন্তু মোস্ট অফ দ্য লিডার্স তারা কম্প্রোমাইজ করে বিভিন্ন সময়। আপনি নাম বলেন, আমি আরেকটি নাম ছাড়া আর কোনো নাম আমি পাইনি পর্যন্ত। নেলসন ম্যান্ডেলা, তিনি কম্প্রোমাইজ করেননি, বঙ্গবন্ধু শেখ মুজিব কম্প্রোমাইজ করেননি। তো এই কথাগুলোই আমাদের প্রজন্মকে, বর্তমান প্রজন্মকে জানানো উচিত। যে আমার বোধহয় মনে আছে, এগুলো আপনারা কেউ দেখেননি, আমরা পড়েছি। কি পড়তাম ছোটবেলায়? পাকিস্তান আমলের সময় একটা বইতে লেখা ছিল কামাল না জিন্না, কে বড়? কামাল তার্কির কামাল নাকি জিন্না বড়? তো সেখানে দেখাচ্ছে, কোথায় চিন্তা ভেবে দেখেন, দেখানো হচ্ছে শেষমেশ যে মোহাম্মদ আলী জিন্না অনেক বড় ছিল। চিন্তা করেন যে আমরা পাকিস্তান রাষ্ট্র বলে যে একটা রাষ্ট্র ছিল, এখনো আছে, রাষ্ট্র নেই। Pakistan is not a state anymore. They don't control the country. They don't have any control over whole of Pakistan. Balochistan is basically fighting. They're half independent. There is no Pakistan central government এর কোনো সেখানে অ্যাডমিনিস্ট্রেশন নাই। তো যাক, সেখানে আমি যাব না। এখানে যেটা বলছি যে বঙ্গবন্ধু এইগুলো খুব আত্মস্থ করেছিলেন। আমার অসম্ভব ব্যাপার। আমি লিখছি, দোয়া করবেন যেন আমি এই কথাগুলো লিখে আনতে পারি। যে আমার ফোকাস হচ্ছে যে বঙ্গবন্ধুর আদর্শ, এবং তিনি কিন্তু ওই যে ছল চাতুরি করে কিছু করেননি, সামনাসামনি করেছেন। যখন ভুট্টো তাকে বের করে নিয়ে এসে বলল রাওয়ালপিন্ডিতে যে কিছু একটা সম্পর্ক রাখো, তো বঙ্গবন্ধু বললেন, তো আমি তো বেরোলাম, আমি জানি না কিছু, আমি ফিরে যাই, তোমার সঙ্গে কথা বলবো আমি। That was a great deal of his diplomatic skill. তিনি কি বলবেন তখন? ভুট্টোর সামনে বসে আছে প্রেসিডেন্ট, সো-কল্ড প্রেসিডেন্ট অফ পাকিস্তান। তো বঙ্গবন্ধু থেকে নিয়ে আসা হলো, ম্যানুয়ালি থেকে নিয়ে আসা হলো। তো তিনি কথা বলা শুরু করলেন লন্ডন থেকে। তারপরে ঢাকায় এসে তিনি যা বললেন আমরা সবাই জানি। তো যখন আমি তাকে পেলাম জেনেভাতে, প্রশ্ন করলাম, তো উনি বললেন যে ভালোই করেছি, ভুট্টোর কথা বলে, ভুট্টো আমাকে ফোন করবে। উনি বলছেন যে ফোন যখন করে, আমি এটা শেষ করছি এখানে, তখন তাকে তুই ধরে রাখবি, সঙ্গে সঙ্গে আমাকে দিবি না। তার কারণ আছে, সেটা এখন বলবো না আমি। তো ভুট্টো সাহেব ফোন করেছেন, তো ফোন করা আমি ধরে রাখছি কিছুক্ষণ। ভুট্টো সাহেবের যে জেনারেল সাহেব ছিলেন, আইএসআই চিফ তখন ছিলেন। তো 7-8 মিনিট পরে বঙ্গবন্ধু বলেন আমাকে দাও। সেই ভুট্টো সেই কথা বলছে, শেখ সাহেব কুছ কিজিয়ে, কিছু করো, যে একটা সম্পর্ক রাখো আমাদের সঙ্গে। ইউ সি, দিস ইজ the most important dynamism, philosophical dynamism যেটা আমি দেখলাম বঙ্গবন্ধুর ভিতরে। তিনি দুটি কথা বললেন, যে তিনি বলছেন, ভুট্টো, you have to learn politics from me. In English বলছেন এটা, you have to learn politics from me.
আমি তোমাকে বলে এসেছি, আমি এখন আবার তোমাকে বলছি যে ইট ইজ নট পসিবল। উই আর টু সেপারেট কান্ট্রিজ। আমরা Hello. সভরেন, উনি তখন বলছেন সভরেন ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, এবং তুমি একটা দেশ। কাজেই আমাদের সম্পর্ক হবে যে আমি সভরেন বাংলাদেশ, তুমি সভরেন পাকিস্তান। আমাদের এমবাসি হাই কমিশন থাকবে তোমার ওখানে, তোমাদের হাই কমিশন এখানে থাকবে। দ্যাট উইল বি আওয়ার রিলেশনশিপ। না, এই যে কথাগুলো তিনি বললেন অত্যন্ত মানে খুব চিন্তা করে ভেবে প্রত্যেকটা শব্দ আমি লিখে রেখেছি, কারণ আমাকে তো বললেন নোট দিতে বললেন, আমি নোট নিয়ে লিখে রেখেছি। আমি মানে টেলিফোনটা বাড়িয়ে দিলেন একটু। আমি ওনার চারিত্রিক বৈশিষ্ট্যটা বলছি যে আজকে যে উনি জুলিও কুরির এটা পেয়েছেন, এবং আমি এটাও বললাম যে তিনি জীবিত থাকলে তিনি নোবেল প্রাইজ পাওয়ার যোগ্যতা রাখতেন। যে এইভাবে এরকম একজন নেতা, যেভাবে সে এত বছর জেলে থেকেছে, জেলে থাকার পরে তাকে তাকে ফিরে এসে সেই দেশ স্বাধীন করে বেরিয়ে এসছে, জি এবং তারা তাকে মারতে সাহস পায়নি। এটা কে কি বলো না বলো, ডিফারেন্ট স্টোরি। বাট পাকিস্তানের জন্য তার গায়ে হাত দেওয়া সম্ভব হয়নি, কারণ হি ওয়াজ শেখ মুজিবুর রহমান। এই যে কথাগুলো বললাম আমি, এই জি। কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমার যে তিনি কিন্তু তার আদর্শের উপরে ছিলেন। জি তিনি যুদ্ধ যে কি বলে আমাদের 3 মিলিয়ন ভাই বোনেরা মারা গেছেন, আমাদের 2 লক্ষ ভাই বোনেরা তারা সম্মান দিয়েছেন, আর ক্ষয়ক্ষতি তো সবই করেছে, জি সবকিছু তারা ভেঙে গেছে, ভেঙে চলে গেছে পাকিস্তানিরা। তো মানে সেই তখন সেই 6th সেঞ্চুরিতে যেরকম হতো, গডস এন্ড হোন্স তারা এসে ইউরোপ ধ্বংস করে গেল, ঠিক পাকিস্তানিরা গডস এন্ড হোন্স এর মতো বাংলাদেশ ধ্বংস করে গেল, বেঙ্গলকে ধ্বংস করে গেল। তো যে বেঙ্গল ছিল ক্রাউন অফ দ্য জুয়েল ক্রাউন ছিল, ব্রিটিশ এম্পায়ারের, ওরা বলতো বেঙ্গলকে জুয়েল ক্রাউন। তো স্টোরি হচ্ছে যে বঙ্গবন্ধুর নাম নিতে গেলে তার আদর্শের কথাটা আমাদের জি আদর্শকে আমাদের ধরে রাখতে হবে, এবং তার আদর্শটা কিন্তু আমাদের আদর্শ, এবং সেই আদর্শকে আমরা যতদিন ধরে রাখতে পারবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আছেন, ঠিক পথে আছেন, এবং তিনি এই যে আমরা সবসময় কেন বলি যে তিনি আমাদের পথ, তিনি আমাদের পথ। অনেকে বলে যে ভাই কেন দাঁড়াতে বলো সবসময়, আছে অফকোর্স, কারণ যে তিনি কতগুলো আদর্শ তিনি নিয়ে আছেন, যে আদর্শগুলো পেয়েছেন তিনি বঙ্গবন্ধুর কাছ থেকে পেয়েছেন। জি। সে আদর্শগুলি কিন্তু শেখ হাসিনা কখনোই ছাড়বে না, ছাড়বেন না, এবং সেটিকে ধরে তিনি রেখেই সেগুলো আমাদেরকে দিয়ে যাবেন, এগিয়ে যেতে হবে। জি পরের প্রজন্মকে দিয়ে যাবেন। জি এইভাবেই আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমরা সম্মান দেখাতে পারবো। তার কথাকে আজকে মনে করে আমরা এভাবে তাকে মনে করতে পারবো। শুধু তাকে বললে হবে না তিনি এটা করেছেন ওটা করেছেন, না, তার আদর্শটাই হলো সবচেয়ে বড় জিনিস তার জীবনে। জি ধন্যবাদ স্যার আপনাকে। আমরা শেষ দিকে এসেছি অসীম কুমার উকিল। আপনার কাছ থেকে যদি জানতে চাইবো যে এই যে তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর এত অর্জন আসলে আমরা যেন ধরে রাখতে পারি। আমরা অনেক সময় বলি যে বঙ্গবন্ধুকে নিয়ে আসলে আমাদের তরুণ প্রজন্মকে কিভাবে আরো সমৃদ্ধ জ্ঞান আমরা দিতে পারি, পাঠ্যপুস্তকের কথা আসে, আলোচনা হয়, কিন্তু এই যে এত অর্জন, এত ত্যাগ, তার আদর্শ, তার উদ্দেশ্য, তার নেতৃত্বে যে প্রতিষ্ঠিত বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তার কন্যার হাত ধরে এখন বাংলাদেশ উদীয়মান বিশ্বে এগিয়ে যাচ্ছে, সেটা যেন আমরা অব্যাহত রাখতে পারি তরুণ প্রজন্মের মাধ্যমে, সেই বিষয়ে আপনার প্রত্যাশা বা করণীয় জায়গা যদি একটু বলেন। আসলে তো মানে ইতিহাস তো ধামাচাপা দিয়ে রাখা যায় না, সত্য প্রকাশিত হবেই। আমরা একটু পিছিয়ে পড়েছি 1975 থেকে 1996, 21টি বছর মানে সবকিছু ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। তারপরে বিকৃত ইতিহাস, মানে একটা সময় বঙ্গবন্ধু কথাটা উচ্চারণ করা যেত না, বঙ্গবন্ধুর ছবি নিষিদ্ধ ছিল, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ ছিল। 15ই আগস্ট জাতীয় শোক দিবস বঙ্গবন্ধু মৃত্যুবার্ষিকী পালন করতে দেয় নাই। এটা জেনারেল জিয়া, জেনারেল রাশেদ এবং বেগম খালেদা জিয়া 75 থেকে 96, 21টি বছর এই কাজগুলি করেছে। ফলে একটা জেনারেশন সঠিক ইতিহাসটা জানতে পারেনি, বা অপভ্রংশটুকু জেনেছে, বা কম জেনেছে, বা বিকৃত জেনেছে, বা জানাই হয়নি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই জায়গাগুলিকে তৈরি করতে পেরেছি।
অনেকাংশে তৈরি করতে পেরেছি। তবু আজকেও সকল পর্যায়ে আমরা যে যেখানে আছি, যেমন স্যার ওয়ালিউর রহমানের মতো মানুষজনরা আছেন যারা ওই সময়টা ছিলেন, ওনাদের এই বিষয়গুলো নিয়ে লেখা দরকার, গবেষণা করা দরকার, নতুন প্রজন্মকে কিভাবে বিষয়গুলো অবহিত করানো যায় সেগুলি নিয়েও মানে প্রচুর কাজ করার সুযোগ আছে বা করা দরকার বলে আমি মনে করি। এবং ওনারা এই বয়সেও, ওয়ালিউর রহমান স্যারেরা এই বয়সেও দেশের জাতিকে সঠিক ইতিহাস জানার জন্য কাজ করে যাচ্ছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু এটা আরো 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 বেশি ভাবে করা দরকার বলে আমার কাছে মনে হয়। দেখেন ওই সময়ের ইতিহাসগুলো পড়লেও দেখা যায় বঙ্গবন্ধু ওনার পররাষ্ট্রনীতিতে বলেছিলেন সবার প্রতি বন্ধুত্ব, কারো প্রতি বরিতা নয়। এই কথাটা কিন্তু ওই সময়কালে ৭২-৭৩ সময়কালের কথা বঙ্গবন্ধু বলেছিলেন, যা আজও আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্র নীতিতে আছে। কিন্তু বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠন করতে গিয়ে যখন কোন দেশ স্বীকৃতি দেয়, কোন দেশ স্বীকৃতি দেয় না, এমন একটি পরিস্থিতি দাঁড়িয়েও পররাষ্ট্র নীতি সম্পর্কে তিনি স্পষ্টতই বলেছিলেন সবার প্রতি বন্ধুত্ব, কারোর সাথে বরিত নয়। তিনি সেই সময়কালেও বলেছিলেন উন্নত বিশ্ব হিসেবে পরিচিত মানুষগুলো, দেশগুলো যেভাবে মানুষ মারার জন্য অস্ত্রের পিছনে অর্থ ব্যয় করছে, সেই অর্থগুলি মানুষের পিছনে ব্যয় করতে পারলে দেশটা অনেক সুন্দর হয়ে যেত। এই যে এই কথাগুলি ৩০ বছর আগের কথা, ৪০ বছর আগের কথা না, এটা ৭৩, ৭৪, ৭৫-৭ কথা। এই কথা কিন্তু আজকের দিনেও প্রযোজ্য। সারা পৃথিবীময় যুদ্ধের যে দামামা না, সেখানে এই পৃথিবীর নেতৃত্ব দানকারী দেশগুলো যেভাবে অস্ত্রের পিছনে অর্থ ব্যয় করে, সে অর্থগুলি যে আজকে গরিব দেশগুলির লড়াই সংগ্রাম করে বেঁচে থাকা মানুষগুলো, অনুন্নত রাষ্ট্রগুলির পিছনে ব্যয় হতো, দেশের চেহারাটা, পৃথিবীর চেহারাটাই অন্যরকম হতো। এই জলীয় করে পদক পেয়ে বঙ্গবন্ধু বলেছিলেন যে এই পুরস্কারটা আমার নয়, পুরস্কারটা দেশের। এবং তিনি এই পুরস্কার পেয়ে এই পুরস্কারটা দেশের মানুষের জন্য উৎসর্গ করেছিলেন। তিনি বলেছিলেন যে পুরস্কার বাংলাদেশের মানুষের ভাবমূর্তি উজ্জ্বল করবে পৃথিবীতে। এই যে বিষয়টা, আমার বলে কিছু নেই, যা কিছু অর্জন তা দেশের জন্য, যা কিছু পাওয়া আমার দেশের মানুষের জন্য। এই যে ফিলোসফিটা, এই যে রাজনীতির দর্শনটুকু আর কি, আমি আমার এই চাই, আমি এই করব, আমি তোলে যে বাহাদুর, আমি এই করেছি আর কি, এটা কোনো রাজনীতি না। রাজনীতিটা হলোই জলগুলি পেয়েছি কেন, বাংলাদেশের মানুষকে ভালোবেসে এই পুরস্কার, এটা আমার নয়, দেশের মানুষ। এই যে সেন্সটুকু, এই সেন্সটুকুকে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার বিষয়। আমি বিশ্বাস করি স্বাধীনতা মানে সমস্ত ষড়যন্ত্র বেড়াজাল ভেদ করে আমরা এগিয়ে যাচ্ছি সম্মুখে। আজকে স্বাধীনতার সঠিক ইতিহাসগুলি বাস্তবায়িত হচ্ছে। তবু এই যে যেমন 15ই আগস্টকে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তাদের বিচার হয়েছিল, কিন্তু হত্যাকাণ্ডের প্লটগুলি কারা তৈরি করেছিল? শুধু কিন্তু অপারেশনের যে ব্লুপ্রিন্টটা তৈরি করা হয়েছিল সেই ষড়যন্ত্র করতে হবে, তাহলে শতভাগ নিশ্চিত হবে। তাহলে সেই জায়গাটা আমরা সেই জায়গাটাকে আমাদের ওই সময়কালে বাংলাদেশ পরিচিত করেছিল, বাংলাদেশকে পরবর্তী সময়ে আন্তর্জাতিক সমস্ত ক্ষেত্রগুলিতে সহায়তা করেছিল, আন্তর্জাতিক স্বীকৃতি সহায়তা করেছিল। তেমনি বঙ্গবন্ধু যে বন্ধুত্ব কারণ আজকে এই রাষ্ট্র পৃথিবীর বহু বৃহৎ শক্তি আছে যে যুদ্ধের করে মানুষের কল্যাণে অর্থগুলি ব্যয় করা, এই সবকিছু নিয়ে আমরা সম্ভব এগিয়ে যাবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়
সমগ্র উদ্যোক্তা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা আছেন বঙ্গবন্ধু বন্দ্যোপাধ্যায় জি এবং আন্তর্জাতিক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে পুরস্কৃত হয়েছেন এই পদগুলো যারা প্রদর্শন করেছেন। এই জন্যই আমি এটা অনেক করে জি বাংলা ভাষাকে বলতে রাখি যে বঙ্গবন্ধু পুরস্কার জি ধন্যবাদ। পেতে আমি সেই জায়গায় আমি মনে করি যে বঙ্গবন্ধুর অনেক অসমাপ্ত কাজ সম্পন্ন করেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ করবেন। পুরস্কার আমাদের কাছে মনে হয় জি মাননীয় প্রধানমন্ত্রী আসবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে সংযুক্ত হয়েছি জনাব অজয় দাশগুপ্তের সঙ্গে, সিনিয়র সাংবাদিক। অনেকক্ষণ ধরে আসলে আমরা চেষ্টা করছিলাম, দুঃখিত সংযোগটা আমরা পেতে পারিনি, এই মুহূর্তে পেয়েছি। জনাব অজয় দাশগুপ্ত, আমরা শেষ দিকে চলে এসেছি। আমরা আলোচনা করছিলাম জুলিও কুরি বঙ্গবন্ধু শেখ মুজিবের যে প্রথম আন্তর্জাতিক সম্মাননা সেটি নিয়ে, এবং তরুণ প্রজন্মের কাছে সেটি যেন আমরা তুলে ধরে জি 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 বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এখন আমি আলোচনা শুনেছি এবং অনেকগুলো বিষয় এসেছে। বঙ্গবন্ধু কিন্তু যখন আপনার তার বয়স 32 বছর, তিনি চীনে গিয়েছিলেন একটি এশীয় প্যাসিফিক অঞ্চলের শান্তি সম্মেলনে, এবং তখনও কিন্তু ওই বয়সে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পাকিস্তানের, তিনি কিন্তু বিশ্ব শান্তি, এবং তখন সবেমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটেছে, লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এরকম একটা সময় কিন্তু তিনি এই পাকিস্তানের প্রতিনিধি দলে পূর্ব পাকিস্তানের সদস্য হিসেবে বিশ্ব শান্তির প্রসঙ্গটি খুব জোরের সঙ্গে এনেছিলেন। এবং সেইখানেও 1974-এ যেমন জাতিসংঘে বাংলায় ভাষণ দিলেন, চীনে কিন্তু তিনি বাংলায় ভাষণ দিয়েছিলেন, এবং তার ভাষণ ইংরেজিতে অনুবাদ করে শুনিয়েছিল আওয়ামী লীগের নেতা ছিলেন, পরে মুখ্যমন্ত্রী হয়েছিলেন আতাউর রহমান খান। অর্থাৎ আমাদের জাতিকে তুলে ধরা, সেটা কিন্তু ওই বয়সেই তার ছিল। এখন আজকে যেটা, এই যদি আমরা ধরি করোনার সময়টা, প্যান্ডেমিকের সময়টা, যে প্রসঙ্গগুলো আলোচনা হলো, দেখেন বিশ্বে আমরা কিন্তু ফেব্রুয়ারি মার্চের দিকে যখন প্রকট হচ্ছিল, তখন কিন্তু একটা প্রত্যাশা ছিল যে বিশ্বটা নতুন ভাবে গড়ে উঠবে। বাস্তবে কি সেটা হয়েছে? এখন দেখেন চীন ভারতে এক ধরনের সংঘাত চলছে, আজারবাইজান আর্মেনিয়ায় সংঘাত চলছে, মধ্যপ্রাচ্যের সংঘাত কবে শেষ হবে কেউ বলতে পারে না। এবং এই করোনা মোকাবেলায় মানব জাতির, যেখানে এটাও তো একটা শান্তির সংগ্রাম, বিশ্ব খাদ্য কর্মসূচিকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। এই পুরস্কার তো বাংলাদেশ পেতে পারে। 10-11 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে, এবং গত 3 বছরের বেশি হয়ে গেছে একটি লোকের কিন্তু না খেয়ে মৃত্যু হয়নি। আমাদের নিজের দেশ খাদ্যে একেবারে খাদ্যের মানে প্রবল ঘাটতি, প্রকট ঘাটতি, সেই দেশটা কিন্তু খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছে। কাজী ওই যে বিশ্ব খাদ্য কর্মসূচি, যে মানুষকে ক্ষুধা দারিদ্র থেকে অনেকগুলো মানুষকে রক্ষা করা, সেই কাজটি কিন্তু বাংলাদেশ শান্তির সংগ্রামে নিজের দেশে আন্তর্জাতিক ভাবেও যদি বলেন সেই অবদানটা রাখছে। এবং এই যে জলিও কুরি বলেন, উনি নিজে তো শান্তি বিজ্ঞানী ছিলেন, কিন্তু শান্তির সংগ্রাম। বঙ্গবন্ধু আজকে যদি থাকতেন, প্রাসঙ্গিক তার জন্মশতবর্ষে এইখানে, এখন যে বিশ্ব এইরকম একটি ভয়ঙ্কর মহামারীর মুখে, যখন অর্থনীতিকে বলা হচ্ছে শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর দুর্যোগ মোকাবেলা করছে, সেই রকম একটা সময় কিন্তু বিশ্বের সামনে পথ দেখাতে পারতেন যেসব নেতা, বঙ্গবন্ধুকে আমরা আমাদের জীবনে মুক্তিযুদ্ধের সময়কালে কিংবা স্বাধীনতার পরের পুনর্গঠনের সময় কিন্তু 3.5 বছরে একটি যুদ্ধে বিপর্যস্ত, এবং কোন দেশটি, যে দেশটির কিন্তু আপনার চালচুলো ছিল না, প্রকৃতপক্ষে বাস্কেট কেস বলে উপহাস করছিল, বটমলেস বাস্কেট বলে উপহাস করছিল, সেই দেশটাকে কিন্তু 3 বছরের মধ্যে তিনি যোগাযোগ ব্যবস্থাকে পুনর্গঠন করেছিলেন। খাদ্য ঘাটতি যেটা, সেটা কমিয়ে এনে মানুষের মুখে খাবার পৌঁছানোর ব্যবস্থা করেছিলেন, 74-এর বন্যার মোকাবেলা করেছিলেন। এমন একজন নেতা কিন্তু ওই সময় আমরা পেয়েছিলাম, যাকে বিশ্ববাসী তাদের নেতা হিসেবে, এবং তখন দেখেন উনি যে কটা আন্তর্জাতিক ফোরামে অংশ নিয়েছিলেন, জাতিসংঘে গিয়েছেন, বারবার চীন এবং আরো কয়েকটি দেশ বাংলাদেশের জাতিসংঘের প্রবেশ রুখে দাঁড়াচ্ছিল।
আরব দেশের 50টি আরব দেশ প্রায়, একটা দেশ ইরাক ছাড়া, সিরিয়া ছাড়া বাংলাদেশ কেউ স্বীকৃতি দিচ্ছে না। তিনি কমনওয়েলথে গিয়েছেন, তিনি জোট নিরপেক্ষ সম্মেলনে গিয়েছেন, এবং প্রত্যেকটা আন্তর্জাতিক ফোরামে একেবারে সদ্য স্বাধীন, নবীন, হতদরিদ্র, হতশ্রী বাংলাদেশের নেতা কিন্তু বিশ্ববরেণ্য তখন অনেক স্টলওয়ার্ড দিচ্ছে। মানে সে ভারতের ইন্দিরা গান্ধী বলেন, সেটার ফিদেল ক্যাস্ট্রো বলেন, হোচিমিন বলেন, তখন বিশ্বে অনেক বড় বড় নেতা যারা জাতীয় মুক্তি সংগ্রামেরও নেতা, তাদের মধ্যে কিন্তু বঙ্গবন্ধু নিজের স্থান করে নিতে পেরেছিলেন। কেন? কারণ তিনি শুধু নিজের দেশকে, যেটা ওয়ালিউর রহমান সাহেব বলছিলেন যে হোয়াট ইজ সভরেনিটি, সার্বভৌমত্ব, একটি সার্বভৌম দেশ তিনি প্রতিষ্ঠা করেছেন। এবং আপনি দেখেন যে সারা দুনিয়ার খবর, জেলে পাকিস্তানের 25 বছরের রাজনীতি, তার রাজনৈতিক জীবন 24 বছরের, তার অর্ধেকের বেশি সময় তিনি নিজেই কারাগারে। কারাগারে থাকতে যেসব বই পড়েছেন, যেসব বইয়ের চাহিদা তিনি স্ত্রীকে কিংবা অন্য যারা দেখা করতে যেতেন তাদেরকে বলেছেন যে সারা দুনিয়ার মনীষীদের নূতন বই কিংবা পুরানো বই, ক্লাসিক্স, সেইগুলো তার কাছে পৌঁছাতো। এবং তিনি কিন্তু আমাদের মুক্তি সংগ্রামের আগেও দেখেছি কার কি ভূমিকা হবে, যুক্তরাষ্ট্রের কি ভূমিকা হবে, রাশিয়ার কি ভূমিকা হবে, তৎকালীন সোভিয়েত ইউনিয়নের, ভারতের কি ভূমিকা হবে, চীনের কি ভূমিকা হবে, তিনি যেন দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছিলেন। এমন একজনকে জুলিও কুরি পদকে সম্মানিত করা এবং অন্যান্য আন্তর্জাতিক সমাজে তাকে বরণ করে নেওয়া, এটা বাংলাদেশের জন্য, বাঙালি জাতির জন্য গর্বের বিষয়। তার প্রতি আমি আবারও বিনম্র শ্রদ্ধা জানাই। জি, আমরা প্রত্যাশা করছি এই আজকের যে আলোচ্য বিষয় ছিল জুলিও কুরি, শেখ মুজিব এবং বঙ্গবন্ধুর এই আন্তর্জাতিক যে প্রথম সম্মান বাংলাদেশের জন্য, তার আদর্শ, তার নৈতিকতা, তার যে এগিয়ে চলার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, তরুণ প্রজন্মের মাধ্যমে আমাদের বাংলাদেশ আরও এগিয়ে যাবে সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ যারা ওয়ালিউর রহমান, ধন্যবাদ অসীম কুমার উকিল এমপি, ধন্যবাদ অজয় দাশগুপ্ত আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবাইকে শুভরাত্রি। দর্শক, এফএলএ 21 রাতের আজকের আয়োজন এখানে শেষ করছি। শুভরাত্রি, নিরাপদে সাথে সুস্থ থাকুন।